ভোট চোর নরেন্দ্র মোদী এবং ভোট চোর মোদী আমাকে গ্রেপ্তার করে দেখান, বুকের পাটা থাকলে গ্রেপ্তার করে দেখান। ধরে নিয়ে আমি খুব ভুল কাজ করেছি, তাহলে যখন মনমোহন সিংকে এই নরেন্দ্র মোদী নিজে মৌনমোহন বলতেন সেটা খুব কাঙ্ক্ষিত ছিল। দেখুন, রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদী, বিজেপির তিনি একজন নেতা, সেই হিসেবে তিনি ভোটে দাঁড়িয়ে ভোটে জিতেছেন বলে দাবি করেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে বেনারসে যে ভোটটা হয়েছিল বা 2024 লোকসভা ভোট হয়েছিল সেটা খুব সুষ্ঠুভাবে হয়নি। বেনারসে যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন অজয় রায়, তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি আসলে বেনারসের সাংসদ, নরেন্দ্র মোদী হেরেছেন। এবং ভোট চোর মোদী, হ্যাশট্যাগ ভোট চোর মোদী, আমি আপনাদেরও অনুরোধ করবো আপনারা এটা ব্যবহার করা শুরু করুন। ইতিমধ্যেই ব্যবহার করা শুরু হয়ে গেছে, আমি প্রথম ব্যক্তি নই যে কথাটা বলছে। এটা শুনে যাদের গায়ে লেগেছে, যাদের গায়ে লাগার কথা তাদেরই গায়ে লেগেছে, কিন্তু তাদের বাস্তবটা এটা পাল্টায় না যে 2024 সালের লোকসভা নির্বাচনে ইলেকশন ফ্রড হওয়ার ভুরি ভুরি অভিযোগ রয়েছে। দেখুন, পাকিস্তানের এজেন্ট বলতে যদি তাদের হয়ে চরবৃত্তি ইত্যাদির কথা বলা হয়ে থাকে, তাহলে আমি সরাসরি বলছি যে আপনাদের হাতে যাবতীয় সিবিআই, এনআইএ, ইডি সবকিছুই আছে, আমাকে গ্রেপ্তার করে দেখান যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে। কিন্তু বাস্তবে আমরা এটাই দেখেছি আজ অব্দি কোনো রাজনৈতিক দলের নেতা যারা গ্রেপ্তার হয়েছে আইএসআই এর হয়ে কাজ করার জন্য ভারতবর্ষে, তারা বিজেপির লোক। মধ্যপ্রদেশে একাধিক লোক গ্রেপ্তার হয়েছে, বজরং দলের আছে, বিজেপির আছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এইসব বলতে হয় তারা বলছেন। কিন্তু আপনাকে তো এরপর থেকেই দেশদ্রোহী অনির্বাণ ব্যানার্জি এই তকমা দেওয়া হচ্ছে। সেটা কারা দিচ্ছে? তারা নাথুরাম গডসের যারা ছানাপোনা তারা দিচ্ছে। এবং নাথুরাম গডসে যারা রাজনৈতিক উত্তরসূরি, তারা যাকে দেশদ্রোহী বলে, আপনাকে বুঝেই নিতে হবে যে আপনার তার ব্যাপারে যদি কিচ্ছু না জানেন, আপনি এটা ধরেই নিতে পারেন যে তার মতো ভালো লোক, দেশপ্রেমিক লোক আর নেই। কারণ নাথুরাম গডসের জিন্দাবাদ বলা লোকজন যদি আপনাকে যে কাউকে দেশদ্রোহী বলে, আপনাকে ধরেই নিতে হবে সে লোকটা অত্যন্ত ভালো। এক্ষেত্রে আমি এটাকে সার্টিফিকেট হিসেবেই নিচ্ছি। না, আপনি দেশদ্রোহী আপনাকে যে বলা হচ্ছে সেটা আপনি খুশি হচ্ছেন সেটা বলার জন্য? হ্যাঁ, কারণ এখানে দেখতে হবে এটা কারা বলছে। প্রথমেই বললাম নাথুরাম গডসের দিকের লোক বলছে নাকি নেতাজি সুভাষ মহাত্মা গান্ধীর দিকের লোক বলছে। যদি নাথুরাম গডসের দিকের লোক বলে থাকে, আমার তো খুশি হওয়ারই কথা এবং আমি খুশি হচ্ছি। না, আপনি একজন আইনজীবী, তাই আপনি আইনি লড়াইটা লড়তে পারবেন বলে এই জনসমক্ষে সাধারণ মানুষের কাছে এসে এই ধরনের মন্তব্য করেই চলবেন? তাহলে দেখুন, আইনি লড়াইয়ের প্রশ্ন নয়, এটা আমার রাজনৈতিক লড়াই। আমি অন্তত এইটুকু সিদ্ধান্ত নিই যে আমি আজীবন বিজেপি আরএসএস এর বিরুদ্ধে লড়বো। তার জন্য আমাকে যা মূল্য দিতে হয় আমি দেবো, তাতে আমার কিছু যায় আসে না। আইনি লড়াই তার একটা অংশ হতে পারে, কিন্তু রাজনৈতিক লড়াইটা তার অনেক বৃহত্তর প্রেক্ষিতে হয়। সেই জায়গা থেকে এটা আমি আজীবন লড়বো। তাতে এরা আমার কি ক্ষতি করার চেষ্টা করবে ইত্যাদি সেগুলো আমি জানি। এফআইআর, পুলিশ ইত্যাদি এসব তো থাকি, সেটা নিয়ে আমি অত চিন্তিত নই। ভয় পাচ্ছেন? এই যে সবাই মিলে আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, ভয় পাচ্ছেন কি? দেখুন, দেশের শত্রু এরা, আমি মনে করি আরএসএস, বিজেপি, ফ্যাসিস্ট যারা, এরা দেশের শত্রু, মানুষের শত্রু এবং সর্বোপরি এরা বাংলার শত্রু। বাংলার শত্রুদের বিরুদ্ধে যখন লড়তে নেমেছি, খুব ঠান্ডা মাথায় সুস্থ ভাবে এই সিদ্ধান্ত নিয়ে আমি নেমেছি যে এরা কি কি ক্ষতি করতে পারে, গৌরী লঙ্কেশ করে দিতে পারে, সেটা আমি জানি, সেটা জেনেই লড়তে নেমেছি। সুতরাং ওই মৃত্যু ভয়টা যদি আমার না থাকে, নতুন করে আর কি ভয় পাবো? দাদা, আপনি যে প্রধানমন্ত্রী হিসেবে মানছেন না নরেন্দ্র মোদীকে, এর পিছনে কি আরো একটা কারণ রয়েছে যে প্রধানমন্ত্রীর বয়স 75 বছর হয়ে যাচ্ছে, তো আগামী দিনে নতুন কিছু দেখা যেতে পারে, সেই কারণ থেকেও কি বলছেন? না না, এটা শুধু নরেন্দ্র মোদীর বিষয় নয়। ভারতীয় জনতা পার্টি 2024 সালের নির্বাচনটা জেতেনি, এটা হচ্ছে সোজা কথা। সেখানে নরেন্দ্র মোদী তাদের প্রধানমন্ত্রী মুখ ছিলেন, তিনি হয়েছেন, কিন্তু গোটা ইলেকশনটাই তারা ফ্রড করেছে বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে। যা যা অভিযোগ উঠেছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে উঠেছে, তার হয়ে উত্তর দিচ্ছে বিজেপি, যদিও সেই উত্তরের কোনো মাথামুন্ডু নেই। এবং আমি আপনাকে এইটুকু বলতে পারি, তারা যে এত আক্রমণাত্মক হয়ে উঠছে তার একটা কারণ হচ্ছে তাদের এই মিথ্যেটা ক্রমশ ধরা পড়ে যাচ্ছে। রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স করেছে বা পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লোকসভা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন, এবং সুপ্রিম কোর্টেও মামলায় যে বিভিন্ন সময় রায়গুলি আমরা পাচ্ছি, 65 লক্ষ নাম বাদ দেওয়া নিয়ে যে শুনানি চলছে, সেগুলি প্রত্যেকটা নিয়ে বিজেপি বারবার বিপাকে পড়ছে এবং তারা প্রতি আক্রমণ করে চেষ্টা করছে আমাদের শটটাকে দমিয়ে দেওয়ার। আসলে তারাই ভয়টা পেয়েছে। আপনি একটু আগে জিজ্ঞাসা করছিলেন আমি ভয় পেয়েছি কিনা। ভয় পেলে কেউ এত ঠান্ডা ভাবে কথা বলে না। আসল ভয়টা বিজেপি পেয়েছে, তারা বুঝতে পারছে তাদের মিথ্যের ওপর দাঁড় করানো যে কেল্লা, সেটা ধসে পড়াটা সময়ের অপেক্ষা মাত্র। মানে আপনিও কি চাইছেন তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক? 2024 লোকসভা যেহেতু আপনার মত অনুযায়ী ঠিকভাবে হয়নি, ভেঙে দেওয়া হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্তফা দিন, এটা কি আপনিও চাইছেন? দেখুন, প্রথম আমরা যেটা চাইছি সেটা হচ্ছে প্রত্যেকটি ভোটার তালিকা মেশিন রিডেবল ফরম্যাট, অর্থাৎ কম্পিউটারে ফেলে যেগুলো চেক করা সম্ভব, সেই রকম তালিকা ইলেকশন কমিশন প্রকাশ করুক। তাদের কি লুকানোর আছে, তারা তো কি ভয়টা পাচ্ছে, তারা এই ভোটার তালিকা যার উপর ভিত্তি করে 2024 লোকসভা নির্বাচন হলো, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন, শপথ নিলেন, এত কিছু ঘটলো, সেই ভোটার তালিকা জনসমক্ষে মানুষ যাতে ঠিক করে দেখতে পারেন, রাজনৈতিক দলগুলি যাতে সেটা ঝাড়াই বাছাই করতে পারে, যাচাই করতে পারে, সেইটা সেইভাবে প্রকাশ করতে ইলেকশন কমিশন ভয় কেন পাচ্ছে? তারা প্রথম কাজ এটা করুন। তারা এটা করছেন না বলেই এই ডাউট গুলো তৈরি হচ্ছে, সন্দেহগুলো তৈরি হচ্ছে, এবং এই কারণেই মনে হচ্ছে 2024 বিজেপি আদৌ জেতেনি,
ইলেকশন ফ্রড করেছিল। আপনি ভেঙে দেওয়ার কথা বলবেন না তাহলে? হ্যাঁ, অবশ্যই বলবো। যদি তারা মনে করেন যে ভোটার তালিকা এখন নতুন করে সব যাচাই করতে হবে, প্রচুর নাম বাদ দিতে হবে, এত কিছু করতে হবে, তাহলে তো তারা মেনে নিচ্ছেন যে 2024-এ এই ভোটার তালিকা মেনেই ভোট হয়েছিল। তার মানে সেটা স্বচ্ছ ভোট ছিল না তো। এবং তারপরে যত অভিযোগ উঠেছে তার কোনোটার কোনো যুক্তিগ্রাহ্য জবাব তারা দিতে পারেননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যদি মনে করেন বাংলা এবং বাকি রাজ্যে এসআইআর করবেন, তারা প্রথমেই লোকসভাটা ভেঙে দিন। এই লোকসভার কোনো মানে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই দাবি তুলছেন, আর আপনাকেও বলা হচ্ছে তৃণমূলের দালাল। আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু এই দাবি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় একা তুলছেন না। জনগণের মধ্যে এই প্রশ্ন উঠে গেছে যে 2024 সালের যে নির্বাচন তা আদৌ সুষ্ঠুভাবে হয়েছে কিনা, তার নিরপেক্ষতা, তার স্বচ্ছতা নিয়ে একটা প্রশ্নের জবাব ইলেকশন কমিশন দিতে পারেনি। উল্টে বিজেপি তাদের হয়ে জবাব দিতে নেমে আরো লেজে গোবরে হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কে কার দালাল ওসব ছেড়ে দিন। ন্যূনতম নির্বাচনের যে স্বচ্ছতার জায়গা সেটা যদি বজায় না থাকে, বাকি কথা অবান্তর। এখানে যদি নির্বাচন কমিশন মনে করেন হয় তারা তথ্য প্রকাশ করুন, আর নয়তো লোকসভা ভেঙে দিন। আপনি দেশের গণতন্ত্রের কথা বলছেন, অথচ রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বলা হচ্ছে যে বেঙ্গল ফাইলস বলে যে সিনেমা, তার ট্রেলার প্রকাশে বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশ ল্যাপটপ নিয়ে পালিয়ে যাচ্ছে, এই অভিযোগ তোলা হচ্ছে। দেখুন, বিবেক অগ্নিহোত্রীর মতো একজন বাঙালি বিদ্বেষী যে কলকাতার বুকে দাঁড়িয়ে তা আস্ফালন করছে, সেটা বাঙালি হিসেবে আমাদের লজ্জা। এখানে কোনো রকম তৃণমূল, বিজেপি, সিপিএম এসবের মধ্যে আমি যেতে পারছি না, কারণ বিবেক অগ্নিহোত্রী যেটা করেন সেটা বাঙালির জন্য ক্ষতিকর। তিনি বাঙালির একটি অতীত ইতিহাসকে মিথ্যেভাবে, বিকৃতভাবে, শুধুমাত্র বিদ্বেষের উদ্দেশ্য নিয়ে প্রচার করার স্বার্থে তিনি এই আবর্জনাটি বানিয়েছেন। এবং ওই জিনিস কেউ আদৌ খুব দেখবে টেকবে না সেটা অন্য বিষয়, কিন্তু ওটাকে কেন্দ্র করে যে বিভাজনের বিষাক্ত পরিবেশ তৈরির প্রচেষ্টা, সেটা বিবেক অগ্নিহোত্রী করেন। এটা বাঙালির শত্রু হিসেবে তিনি করেন, তাই জন্য তার বিরোধিতা হওয়া প্রয়োজন। বাকি রাজনৈতিক লড়াই সে তার জায়গায়, কিন্তু বাঙালি জাতির বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে 1 ইঞ্চি জমি ছাড়া উচিত নয়। কিন্তু অনির্বাণ দা, এই যে ট্রেলার দেখানো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে যে গণতন্ত্র ঠিক থাকলে, গণতন্ত্র থাকলে তাহলে কেন একটা মানে ডিরেক্টরকে কেন ট্রেলার দেখাতে বাধা দেওয়া হচ্ছে? তাকে ট্রেলার দেখাতে কেউ বাধা টাধা দেয়নি। তিনি একটা স্পেকটাকেল তৈরি করার চেষ্টা করেছেন, একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছেন। তিনি তো একটা প্রাইভেট হোটেলে গিয়ে ট্রেলার দেখানোর ব্যবস্থা করেছেন, তার ট্রেলার দেখতেও তো কেউ যায়নি, এটাও তো একটা কথা। এবং যেই কারণে তাকে এই হই হুজ্জতিটা করতে হয়েছে, হই হল্লাটা করতে হয়েছে, তিনি বেসিক্যালি মিথ্যার ওপর তার এইসব সিনেমা দাঁড় করিয়ে রেখেছেন। সেই মিথ্যার ওপরই তিনি এই ট্রেলার হতে দিচ্ছে না, এই প্রচারটা তিনি মিথ্যার ওপর দাঁড়িয়েই করছেন। সেই মিথ্যার অংশ কি তাহলে কলকাতার পুলিশ? কারণ কলকাতা পুলিশ গিয়েই তো ল্যাপটপ সরিয়ে নেওয়া, বন্ধ করে দেওয়া কাজটা করছে। সেটা খুব ভালো করেছে। তাদের কাছে খুব সম্ভবত অভিযোগ জমা পড়েছে যে এরকম সমাজে উত্তেজনা, বিভাজনকারী উত্তেজনা সৃষ্টি করার জন্য সব করা হচ্ছে। তারা আইনত পদক্ষেপ নিয়েছে, এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। বিবেক অগ্নিহোত্রীকে কেউ 2 টাকার পাত্তাও দেয় না। কিন্তু এটা তো সেন্সর বোর্ডের কাজ, এটা তো কলকাতা পুলিশের কাজ না, কোন সিনেমা দেখানো যাবে কি যাবে না। সেন্সর বোর্ডের কাজ যদি সেন্সর বোর্ড করতো তাহলে তো সিনেমাটা রিলিজই হতো না। সেন্সর বোর্ডও পুরো পরিষ্কার বিজেপির হয়ে কাজ করে। যেটা বিজেপির পক্ষে যাওয়া প্রোপাগান্ডা সিনেমা সেগুলো তারা অ্যালাউ করে, যেগুলো সত্যি কথা দেখাচ্ছে বিজেপির অসুবিধা হতে পারে সেগুলোকে তারা আটকে দেয়। সেই জায়গা থেকে সেন্সর বোর্ডের উপর ভরসা করার কোনো কারণ নেই। আমরা দেখেছি শঙ্কুদেব পান্ডা, বিজেপি নেতা, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই ছবির প্রচারের দায়িত্ব নিয়েছেন, রাজ্য সরকার প্রচারের দায়িত্ব নিয়েছে, প্রয়োজনে তারা আদালতে গিয়ে অনুমতি নিয়ে তারপর সিনেমা দেখবেন। দেখুন, এটা কেউ বলেনি যে বিজেপির হয়ে বিবেক অগ্নিহোত্রী কাজ করছেন, কিন্তু শঙ্কুদেব পণ্ডারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন যে একটি সিনেমা রিলিজ হবে হবে না সেই নিয়ে বিজেপি নেতাদের কি মাথা ব্যথা থাকতে পারে। কিন্তু এখানে তারা নিজেরাই ময়দানে নেমে দেখিয়েই দিচ্ছেন যে বিবেক অগ্নিহোত্রী আসলে কাদের হয়ে কাজ করেন। দিনের শেষে এরা তো আদতে বোকা, যার ফলে নিজেদের ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়ে। হিন্দুল মজুমদারের ঘটনা আমরা দেখেছি, সেখানে বারংবার প্রশ্ন উঠছে যে আসলে তৃণমূল সরকার, রাজ্য সরকার এই রাজ্যে গণতন্ত্রের ব্যবস্থাকে একদম ভেঙে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, হিন্দুল মজুমদারের বিরুদ্ধে কি অভিযোগ এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কিন্তু তিনি একজন গবেষক ছাত্র। পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করার যে গোটা ঘটনাটি ঘটেছে, এটা আমি মনে করি না ঘটলেই ভালো হতো। আপনি ব্যতীত এই ধরনের ঘটনার জন্য? হ্যাঁ, আমিও মনে করি ইন্দল মজুমদার তার রাজনৈতিক অবস্থান থাকতে পারে, তার বিরুদ্ধে কি অভিযোগ ইত্যাদি আছে আমি জানি না, কিন্তু যেহেতু তিনি একজন ছাত্র সেই জায়গা থেকে এতটা কঠোর ব্যবস্থা না নিলেই ভালো হতো।